বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক সংসদ সদস্য এবং আমি তাকে বিএনপি নেত্রী হিসেবে পরিচয় করে দিতে চাইলেও তিনি নিজেকে পরিচিত করতে চান বিএনপির একজন পথচারী হিসেবে। অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাশেমি পাপিয়া আমার বায় বসা, আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য এবং তিনিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় বিতর্ক চলছে এখন রাজনীতিতে, সংশোধন না সংস্কার, চার্টার না ইশতেহার। সো সৈয়দ আসিফ হাশেমি পাপিয়া আপনার কাছ থেকে শুনতে চাই, এই বিতর্ক কি কতখানি প্রয়োজনীয়? এগুলো কি আসলে সমস্যা সমাধান বা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, নাকি রাজনীতিতে এক ধরনের সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্যটা কি? আমি জানি যারা সংস্কার বলবে তাদেরকে আগে সংস্কারের পার্থক্যটা নির্ধারণ করতে হবে আর সংশোধনের পার্থক্যটা নির্ধারণ করতে হবে। যে কোনো জিনিস যখন আপনি পরিবর্তন করবেন সেটাকে আপনি সংযোজন বলতে পারেন, আপনি পরিবর্তন বলতে পারেন, আপনি সংশোধনী বলতে পারেন, আপনি সংস্কারও বলতে পারেন, আমার সেন্সে আমি যেটা বুঝি। তো তাহলে এই সংস্কার না সংশোধনী, এইটা নিয়ে অহেতুক যারা বিতর্ক করছেন তাদের কাছে আমার প্রস্তাব থাকবে যে সংস্কারের সংজ্ঞাটা কি আর সংশোধনীর সংজ্ঞাটা কি, এইটা আগে দেশ জাতিকে ক্লিয়ার করতে হবে। যেমন ধরেন এই যে শিক্ষামন্ত্রীকে নিয়ে পদত্যাগ নিয়ে যে বাচ্চা কাচ্চা এবং আমাদের ছেলেমেয়েরা যারা রাস্তায় নামলো তাদেরকে যখন প্রশ্ন করলো, আমি বেশ কিছু জ্ঞান অর্জন করলাম। যখন একজন বয়স্ক মানুষকে বললো যে আপনি এখানে কেন আসছেন, যে জুলাই সনদের বাস্তবায়ন করতে আসছে। জুলাই সনদটা কি? বলে জুলাই সনদ। বলে সনদে কি আছে? বলে সনদ। এর বেশি কিছু বলতে পারিনি। আবার যারা ছাত্রছাত্রী নামছে তাদেরকে যখন বললো তুমি কেন আসছো বাবা, বলছে আমি মিলন স্যারের পদত্যাগ চাই। মিলন স্যারের না, আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। প্রধানমন্ত্রীটাকে বললো কেন মিলন স্যার? মিলন স্যারটাকে বলছি সেটা তো আমি বলতে পারবো না। তারপর দেখা গেলো এক মহিলা বললো যে এক দফা একটা বাচ্চা একটা মেয়ে প্যান্ট শার্ট মানে শার্ট টার্ট পরা। প্রথমে এটা বুঝতে অসুবিধা হচ্ছিলো আমার ছেলেরা মেয়ে মাইলস্টোন স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের, যে এখন এক দফা আর কোনো দফা নেই। পরে আজকে দেখলাম যে সে মাইলস্টোন থেকে বহিষ্কৃত, ওখান থেকে তাকে টিসি দিয়ে বের করে দিছে। বেসিক্যালি সে মাইলস্টোনের স্টুডেন্ট না। তারপরে যে কথোপকথন এবং যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হলো, একজন বললো যে খারাপ ল্যাঙ্গুয়েজগুলো আমি বলতেছি, যে ভালোর ভিতরে একজন বললো আজকে তো অনেক কঠিন রোদ ছিল, রোদের ভিতরে পরীক্ষা হওয়ার দরকারটা কি? মিনিংটা দেখেন যে আবহাওয়া শুধু বর্ষাকাল না, শীতকালেও পরীক্ষা হবে না, আবার কঠিন রোদে গ্রীষ্মকালে তপ্ত রৌদ্রে পরীক্ষা হবে না। মানে ওয়েদার তো ওয়েদারই, ষড়ঋতুর দেশে কোনো ওয়েদারই পরীক্ষা হবে না। তারপর তাহলে হলো কি, এখানে একটা পরীক্ষা বিমুখ অ্যাটিটিউড প্রকাশিত কিন্তু হলো। তারপরে এইখানে দেখেন শিক্ষামন্ত্রী দীপুমণি অনেক ভালো ছিল, মানে পাসটাকে ফেলকে পাস করেছে, পাসকে জিপিএ করেছে। ভারতের প্রেস থেকে বই ছাপানো আসছে, ভারতের প্রেসক্রিপশন মাফিক পাঠ্য পুস্তকে রান্না বান্না, ঘর সংসার, যুগল, দম্পতি, এই সমস্ত বইয়ের পাঠ্যসূচির ভিতর ছিল। এগুলো তাদের ভালো লাগছে। এখন তারা আমি আমার সারা জীবনের, মানে আমার বাচ্চারাও তো ছাত্রছাত্রী, আমি নিজেও তো ছাত্রছাত্রী ছিলাম, সারা জীবনে আমি যেটা উপলব্ধি করছি ভাই, যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, ছাত্রছাত্রী সংক্রান্ত এবং শিক্ষার নীতিমালা সংক্রান্ত, পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত, শিক্ষার সংস্কার সংক্রান্ত যে কোনো সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে কিন্তু করতে হবে। এরকম রাজপথ ঘেরাও করে, জনজীবন বিপন্ন করে এবং বাসের চাবি কেড়ে নিয়ে পথচারীকে মেরে উলঙ্গ করে ফেলে দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এভাবে হয় না। রাষ্ট্রীয় আন্দোলন, জাতীয় আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, সেগুলো অবশ্যই রাজপথ ছাড়া হয় না এবং শিক্ষার্থীও ছাড়া হয় না, যুবক ইয়াং চ্যাপ ছাড়া হয় না। কিন্তু এই কমলমতি শিশুদেরকে এই যে একটা মিসগাইডেড করা হলো, এবং যার সাথে মিলন সাহেব কথা বলেছে সে তো একটা পরিকল্পনা করে উদ্দেশ্য করে কিন্তু কথাটা ফোনটা করেছে।
এবং আমি তো খুব বিনয়ের সাথে তাকে উদ্বিগ্ন আমি লক্ষ্য করলাম যে উদ্বিগ্নতা, যে একটা বাচ্চা ছেলে ভিজে গেলে, আমার মেয়ে আজকে ভিজলে ফার্মের মুরগির মতো 3 দিন জ্বরে কোকায়, তো বাচ্চাগুলো যদি বৃষ্টিতে ভিজে, বাচ্চাগুলো তো পরীক্ষা দিতে পারবে না, পরিস্থিতিটা কেমন হবে? উদ্বিগ্ন সে। যার সাথে কথা বললো সে ওইটুকের ভিতর থেকে ফার্মের মুরগিটা কোট করে নিল। কোট করে নিয়ে ধরেন আপনার এখন এর ভিতরে তো মাথা আছে, যে ফোন করছে তাকে কেউ ফোন করাইছে এবং লাউডে দিয়ে ফোন শোনাইছে এবং সেটা কাট করছে। এতটুকু বাচ্চা ছেলের হাতে যখন অকিটকি থাকে, অকিটকিতে তাহলে তাদের ডিরেকশন কোথা না কোথা থেকে তো আসছে। যখন সাংবাদিকরা বললো যে তোমাদের নেক্সট কর্মসূচিটা কি, তখন মোবাইল দেখে বলছে, তার মানে মেসেজ চালাচালি হচ্ছে, কি বলতে হবে পরবর্তী কর্মসূচিটা কি সেটা মেসেজ করে আরেকজন পাঠাচ্ছে, সেইটা দেখে বাচ্চারা পড়ছে। আমি আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের কাছে আমার একবারে অন্তরের অন্তরস্থল থেকে একটা অনুরোধ করব যে দেশের ক্রান্তিকালে ক্রাইসিসে ছাত্র জনতাকে রাস্তায় ডাকতে হয় না, পরিস্থিতি বুঝে তারা যে এসে রাস্তায় দাঁড়ায়, জনতা ছাত্র সবাই একত্রিত হয়ে এক কাতারে যে দাঁড়ায় জুলাই আগস্ট, সেটা কিন্তু আমাদেরকে নতুন করে একটা গণজাগরণের সৃষ্টির মাধ্যমে দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে। এরপরে এই লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে কেন তুমি পছন্দ করো না মিলন সাহেবকে? না, উনি ঘাড় ঘোরাতে দেন না, উনি ক্যামেরা দিয়েছেন, উনি বন্ধুদের সাথে ডিসকাশন করতে দেয় না, কোশ্চেন আর একটু সহজ হলে ভালো হতো। তাহলে বাংলাদেশে আমি তো এইরকম কোনো শিক্ষা পদ্ধতি আমার ছাত্র জীবনে আমি দেখিনি যে ছাত্র ছাত্রীর সাথে কথা বলে পরীক্ষার কোশ্চেন করা হয়, কি ছাত্র ছাত্রী যেটা সুবিধা বলবে তাকে সেই জিনিসটা, সেই কোশ্চেনটা উপহার দেওয়া হয়, ছাত্র ছাত্রীদের যেটাতে সুবিধাজনক মনে করবে কম পড়ে পাস, সেই পদ্ধতি ছাত্র ছাত্রীরা ইন্ডিকেট করবে আর শিক্ষকরা সেটা গ্রহণ করবে। আপনি আরও একটা মজার জিনিস দেখেন, বরিশালের ওইদিকে সম্ভবত নকল করতে দিবে না জন্য 300 ছাত্র একসাথে ক্লাসরুম ত্যাগ করছে এবং শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখছে এবং তারপরে তারা মিছিল মিটিং নিয়ে এসে মারধরের মতো পরিস্থিতির উদ্ভব করছে। এবং আমি লালপুরের একটা ঘটনা দেখলাম, মানে নাটোর জেলার লালপুর বাগাতিপাড়া লালপুরে, যে রীতিমতো শিক্ষকরা ক্লাসের ভিতরে একজনও নাই, ছেলেমেয়েরা মন মতো নকল করছে, দেখে লিখছে এবং মোবাইল পর্যন্ত তারা হচ্ছে ক্লাসরুমে নিয়ে গেছে, মোবাইল দেখে দেখে কোশ্চেন উত্তর লিখতেছে। এটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমে এবং ওখানে লালপুর লাইফের যে ছেলেটা সজীব, আমি তাকে এই বিষয়টা নিউজ করতে পর্যন্ত দেখলাম। এবং যেই মেয়েটা এই জিনিসটা ধারণ করে ছেড়ে দিছে তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও চিন্তাভাবনা কর্তৃপক্ষ করছে। এখন সবার ব্যাপারটা হয়েছে কি যে যান বাঁচানো ফরজ। এইরকম উশৃঙ্খল উদ্ধত ছাত্রছাত্রী যদি থাকে, যারা নকল ছাড়া, যারা অপকর্ম ছাড়া না পড়ে পাশ করতে চায়, সেই ছাত্রছাত্রীর কাছ থেকে শিক্ষকের সম্মান বাঁচানোটা একটা প্রধান দায়িত্ব হয়ে গেছে। আবার বাংলাদেশে এমনও শিক্ষক আছে ভুড়ি ভুড়ি যে ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসও নেয় না, পড়ানোর প্রতি কোনো আগ্রহ আকর্ষণও নাই, বছরের পর বছর বাড়িতে বসে থেকে বেতন নাই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক দেখবেন বছরের পর বছর তারা বিশ্ববিদ্যালয়ের বেতন নিচ্ছে, বাইরের দেশে পিএইচডি করতেছে, দেখি পিএইচডি করা শেষ হয়ে গেছে কিন্তু তারা নিজের প্রতিষ্ঠানে এসে যোগদান পর্যন্ত করে নাই। তাহলে আজকের ছেলে মেয়েদের এই পরিস্থিতিটা সৃষ্টি তো একদিনে হয়নি। তার আমি খুব মানে অবাক হয়েছি যে আসলে মা হিসেবে আমার বাচ্চাদের প্রতি দায়িত্বটা কি আর বাচ্চাদের মায়ের প্রতি দায়িত্বটা কি। আমেরিকান সোসাইটিতে বাচ্চারা কি করবে সেই শিক্ষা দেওয়া হয়, কিন্তু বাচ্চাদের সাথে মায়েরা কি করবে সেই শিক্ষা দেওয়া হয়, কিন্তু বাচ্চাদের মায়েদের প্রতি দায়িত্বটা কি এই শিক্ষা দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশের সামাজিক মূল্যবোধ বলেন, ধর্মীয় মূল্যবোধ বলেন এবং পারিবারিক মূল্যবোধ বলেন, বাচ্চাকেও মায়েদের বাবা মা কি করবে সেই শিক্ষাও যেমন দেওয়া হয় এবং বাচ্চারা বাবা মার প্রতি কি করবে সেই শিক্ষাও কিন্তু দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। তাহলে এখন ধরেন এই যে টোটালি একটা ভারসাম্যহীন, এটাতে রাজনৈতিক দলটা পুঁজি করে নিল, পুঁজি করে নিয়ে স্ট্যান্ডবাজি করলো, করে কি হলো, বাহবা পাওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা যে কতদূর পিছালাম এই পরীক্ষার্থীদের সত্যিকার পরীক্ষার্থী হিসেবে তৈরি করতে, এই ছাত্রদের ট্র্যাকে ফেরত যেতে, রাজপথ থেকে শিক্ষাঙ্গনে যেতে, বেঞ্চে বসাতে, পড়ার বইয়ের দিকে মুখ ফেরাতে, মোবাইল টাচফোন
তারপর চ্যাটিং ম্যাটিং এগুলো বন্ধ করতে, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য যেগুলো ছাড়ে এগুলোর থেকে বিরত রাখতে কি পারলাম না উৎসাহিত করলাম? দেখা যাক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কি বলেন। আমার প্রশ্ন ছিল যে চার্টার না ইশতেহার, সংশোধন না সংস্কার, এই বিতর্কে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি। হ্যাঁ, আসলে মানে এই জিনিসটা এতবার আমরা বলেছি, একটা গণভোট হয়েছে বাংলাদেশে ২৬ সালে। ওটার ভিত্তি কী ছিল আসলে? ওটা কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। গণভোট সংবিধানে ফিরে আসলো অ্যাপিলেট ডিভিশনের রায় অনুযায়ী কিছুদিন আগে। তার আগে হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন, সেখানেও গণভোট ফিরেছিল। কিন্তু ওই গণভোট আর এই গণভোট এক গণভোট না। এই গণভোটটা হয়েছে একটা অর্ডিন্যান্সের আন্ডারে। তাহলে যে জিনিসটা সংবিধানে থাকার কথা সেটা আপনি অর্ডিন্যান্স দিয়ে কখনোই করতে পারবেন না। এটা একদম ফান্ডামেন্টাল, ইল্লিগাল, অসাংবিধানিক। আর্টিকেল 93-তে ক্যাটাগরিক্যালি বলা আছে। আর আছেন জুলাই সনদ। জুলাই সনদের স্পিরিটের সাথে আমি অবশ্যই শ্রদ্ধাশীল, ভিতরের কন্টেন্টসগুলোও শ্রদ্ধাশীল, কিন্তু প্রক্রিয়াটা কি হলো? এক হচ্ছে আপনি একটা ঐক্যমত কমিশন করলেন, সেখানে যারা নিজেদের বিজয়ী শক্তি করলো তাদেরকে নিয়ে আপনি করলেন। এটার যুক্তি অনেকে দেয় যে আপনারা তো হেরে গেছেন, আপনাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, হ্যান ত্যান। এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু এটা তো 1000 বছর আগে হতো আর কি। মোহাম্মদ ঘুরিয়ে আসতো, আগের শেষ, আগের সব মনুমেন্ট ভেঙে নতুন করে সরকার গঠন করতো। সাংবিধানিক সরকারগুলো কখনো এইভাবে হয় না। দ্বিতীয় যেটা হচ্ছে, হ্যাঁ, জুলাই সনদকে আপনি মানে ভ্যালিডেশন করবেন কিভাবে? তখন কোনো একজন অ্যাডভাইস করলো ইউনূস স্যারের গভর্নমেন্টকে যে আপনি একটা রাষ্ট্রপতিকে অর্ডার দিয়ে দেন। রাষ্ট্রপতি যেহেতু সেরিমোনিয়াল, তার কিছু করার নেই, যা দেবেন সাইন করতে হবে, উনি বন্দুকের গুলিটা দিতে হবে। সনদ অর্ডার যেটা দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয় যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকে। রাষ্ট্রপতির কোনো অর্ডার দেওয়ার অধিকার নাই, এবং সাংবিধানিক বিষয়ে অর্ডিন্যান্স দেওয়ার কেন নাই? কারণ রাষ্ট্রপতির রোলটা হচ্ছে সেরিমোনিয়াল রাজার মতো। ইংল্যান্ডে রাজা ইন্টারফেয়ার করতো, রাজা ল করতো, রাজা সংসদ ভেঙে দিত, সেজন্য সব জায়গায় সংসদ রাখা আছে। রাষ্ট্রপতি অর্ডার করতে পারবে না। জুলাই সনদ অর্ডার আরেকটা ইল্লিগাল, আরেকটা আনকনস্টিটিউশনাল, আরেকটা জিনিস। এখন নতুন সংসদ আসছে, সংসদ যদি চায় ওই স্পিডটাকে নিয়ে ওটাকে পরিবর্তিত ফর্মে তারা নিয়ে আসবে বিল আকারে। আর সংসদ যদি না চায়, তাহলে কিন্তু পৃথিবীর আর কোনো শক্তি নাই যেটা আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন। জামাত এবং এনসিপি যত হুমকি দিক, আই রিপিট অ্যাগেন, জামাত এনসিপি যত হুমকি দিক, এ বিষয়ে কখনোই চূড়ান্ত আন্দোলনে আসবে না। তবে যদি কেন মনে হচ্ছে? বিকজ আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি তারা একই সাথে আন্দোলন করেছে দীর্ঘদিন। বিগত নির্বাচনটাও আমি বলবো তারা আলোচনা করেই করেছে, এবং সাম্প্রতিক সময় আমাদের বার কাউন্সিল একটা কমিটি হয়েছে, সেখানেও জামাত বিএনপি এনসিপি মিলেই করেছে। তো সেখানে আসলে তাদের মধ্যে নেক্সাস আছে, গভীর নেক্সাস আছে, থাকাটা অস্বাভাবিকও না। তারা সবাই আওয়ামী লীগের আমলেই টর্চার্ড, তারা সবাই অ্যান্টি আওয়ামী লীগ দল, ভারত বিরোধী রাজনীতি তাদের একটা বড় ক্যাশ। তো সেইখানে বিএনপি এখন কি করবে? এখন যদি দেশে কোনো কারণে আওয়ামী লীগ স্ট্রং হওয়ার সম্ভাবনা থাকে সামনে, বা শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করে, উনি বলছেন যে উনি ফিরবেন ডিসেম্বরে, আপনি কি মনে করেন যে উনি আসলেই ফিরবেন? সেটা আমি একটু বলছি। সেটা যদি ফিরে আসার সম্ভাবনা থাকে, তখন বিএনপির জামাতের ভিতরে ঢুকে যাওয়া, অথবা তাকে অ্যালাউ করা, অথবা একটা পলিটিক্যাল সমঝোতা করা যৌক্তিকভাবে, এই দুটোর কিন্তু কোনো বাইরে কোনো বিকল্প নাই। বিএনপি এখন কী করবে? বিএনপি কি জামাতের পকেটে চলে যাবে, নাকি অল ইনক্লুসিভ রাজনীতি করবে? আমি তো মনে করি বিএনপির জন্য অবশ্যই অল ইনক্লুসিভ রাজনীতি করা প্রয়োজন। কারণ যখনই সে বিএনপি জামাতের পকেটে ঢুকে যাবে, জুলাই সনদ, জুলাই অর্ডার সব কিছু তাকে বাধ্য করা হবে করতে, এবং সেটা বিএনপির জন্য একটা সুইসাইডাল হবে, এবং জামাত তখন বিএনপিকে খেয়ে ফেলবে প্র্যাকটিক্যালি। এখন শেখ হাসিনা যদি ফেরত আসে, এটা তো সহজ বিষয় না। উনি স্বীকার করুক না করুক, রক্তের দাগ ওনার আমলে লেগে গেছে, ওনার দায় এড়াতে পারছেন না। উনি রায় হয়ে গেছে। প্র্যাকটিক্যালি যদি উনি আজকে বাংলাদেশে ফেরত আসেন, ওনাকে কন্ডেম সেলে থাকতে হবে অ্যাজ অফ টুডে। আপিলের টাইমও শেষ হয়ে গেছে, রিভিউ করতে পারেন, আর অ্যাপিলেট ডিভিশন আন্ডার আর্টিকেল 104 কমপ্লিট জাস্টি করে তাকে আপিলের সুযোগ দিতে পারেন। যদিও আমি মনে করি সরকার তাকে আপিলের সুযোগ দিবে, যে কোনোভাবেই হোক, প্রসেস বের করে। এখন উনি যদি আসতে চান, যেটা হতে পারে, উনি টিকিট কাটলেন, টিকিট কাটার পরে উনি প্লেনে উঠবেন কিভাবে? ডকুমেন্টসটা কোথায়? ডকুমেন্টস তো তার কাছে নাই। বর্ডার দিয়ে আসবেন, ঠিক আছে, বাংলাদেশ বর্ডার খুলে, ইন্ডিয়ান বর্ডার খুলে দিলে উনি হেঁটে চলে আসলেন, বাংলাদেশ বর্ডার তাকে কোন বেসিসে ভিতরে নেবে? সো ইভেনচুয়ালি এটা আলোচনার বিষয়। আলোচনা করে ডকুমেন্টেশন করেই তাকে আনতে হবে, তাকেও ডকুমেন্টেশন করেও আসতে হবে।
যেটা ঘটেছে উনি যখন বললেন আমি আসব, ইট হ্যাজ ক্রিয়েটেড এ সুনামি ইম্প্যাক্ট। বাংলাদেশের মিডিয়া সব কিছু টোটাল এটা নিয়ে আলোচনার মধ্যে, এর বাইরে কোনো আলোচনাই নেই ফর লং টাইম। উনি যে আসতে পারেন সেটার সম্ভাবনা আছে। 111-এও আসছিলেন, জিয়াউর রহমানের সময় উনি আসছিলেন। তো এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। রাজনীতিবিদের ফিরে আসা নিয়ে অনেক ঘটনা ঘটে। নেতাজি সুভাষচন্দ্র যখন নিরুদ্দেশ হলেন 1945-এ, এরপরে 20 বছর পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ ভাবতেন নেতাজি সুভাষচন্দ্র বিশাল এক লেভেল আর্মি নিয়ে আসবে, সমস্ত কিছু উদ্ধার করে উনি আবার আজাদ ফৌজ করবে। তো সেগুলো কিন্তু হয়নি। খালেদ মোশাররফ যখন 3টা বা 4 তারিখে উনি টেক ওভার করলেন, জিয়াউর রহমানকে হাউস অ্যারেস্ট করলেন, উনি কিন্তু কল্পনাও করতে পারেননি যে বাংলাদেশে একটা বামপন্থী ওয়েব চলছে, যে বামপন্থী ওয়েব দিয়ে তাহের জিয়াকে মুক্ত করবে। সো ওই যে শেখ হাসিনা আসার সাথে সাথে কি হবে বা আসার প্রেক্ষাপটের সময় কি হবে, একটা হচ্ছে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো পলিটিক্যালি সরকার কিভাবে হ্যান্ডেল করবে আমরা জানি না। বাট শেখ হাসিনা যদি জোর করে আসতেই চায়, এটারও একটা কাউন্টার কিছু বাংলাদেশে হয়তো বা রেডি করা আছে, আমরা জানি না। অর বেস্ট সলিউশন, ওনাকে জেলে নেওয়া হোক, সাব জেলে নেওয়া হোক, ওনার ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সরকার একটা আলোচনা করে তাকে নিয়ে আসুক। এই ক্ষেত্রে আমি মনে করি একটা অসাধারণ লিডারশিপ মাননীয় প্রধানমন্ত্রীকে বর্তমানে দেখাতে হবে দেশ বাঁচাতে। এর বিকল্প আপনি যেটাই করবেন সেটাতেই কিন্তু সরকারের ক্ষতি হবে, বিএনপির ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, আওয়ামী লীগের ক্ষতি হবে। এবং মাঠে আওয়ামী লীগ না থাকলে যেটা হয়, স্বাভাবিকভাবে ইসলামিক শক্তিগুলো তখন অত্যন্ত শক্তিশালী, তারা সমস্ত ছাত্র সংসদ তাদের টেক ওভারটা অনেক স্ট্রং, পেনিট্রেশনটা অনেক স্ট্রং, মাঠে আর কোনো ভারসাম্য থাকবে না। ইভেন বিএনপি একসময় নিজেই দেখবে বিএনপির ভিতরেও ইসলামিস্ট বা জামাত ইসলামী একটা বড় অংশ আছে। বিএনপি হঠাৎ দেখতে পারে যে তার কোনো শক্তি নেই, সমস্ত শক্তি ছিল জামাতের বা অন্য কোনো দলের, সে শক্তিহীন হয়ে গেছে। সো সেই জন্য আপনাকে কম্পিটিং ফ্যাক্টরগুলো যখন আপনি রাখবেন, তখন ডেফিনেটলি বিএনপির জন্য ভারসাম্য রাজনীতি করার সুযোগ হবে। আরেকটা ঘটনা বলি, ফিডেল ক্যাস্ট্রো যখন কিউবা উইন করলেন, তখন বাতিস্তা গভর্নমেন্ট চলে গেল আমেরিকাতে 1959-এ। এর 2 বছর পরে আমেরিকা এবং সিআইএ একটা প্রজেক্ট লঞ্চ করলো, ইনভেশন অফ আইল্যান্ড অফ পিগ। প্যারাট্রুপার নামিয়ে দিল। ধারণা ছিল বাতিস্তা গভর্নমেন্টের পক্ষে জনগণ নেমে যাবে, কোনো জনগণ তার পক্ষে নামে নেই। সো ওইটা সম্পূর্ণ সিআইএর একটা অ্যাডমিটেড একটা ফেইল্ড ইনভেশন। এখন শেখ হাসিনার আসার সাথে সাথে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা কি সাহসী হবেন কি না? যদি তারা সাহসী হন তাহলে তার আসার প্রজেক্টটা সফল হবে। আর তারা যদি সাহসী না হন তাহলে অবশ্যই ডিসেম্বরের পরে শেখ হাসিনার রাজনীতি একটা বড় ধাক্কা খাবে, কারণ উনি এটা ডেট বলে দিয়েছেন রয়টার্সের সামনে। তো আমার ছোট লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং ল নিয়ে যেটা বুঝি, যে উনি এন্ট্রি লফুলি পাবেন না, এটার সম্ভাবনাই বেশি। এইটার সম্ভাবনা বেশি। না, কেন উনি যদি ঢুকতে চান এবং কেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে না হস্তান্তর এমনি ধরলাম ওনাকে ছেড়ে দিল, উনি চলে আসলেন, তো উনি দেশ থেকে চলে গেছেন, তাকে তো এবং দণ্ডপ্রাপ্ত আসামি তাকে তো গ্রেফতার করতেই পারে বর্ডার গার্ডসরা। হ্যাঁ, বর্ডার গার্ডস তাকে গ্রেফতার করতে পারে অবশ্যই। তো সেখানে তো পাসপোর্টেরও দরকার হবে বলে আমি মনে হয় না। বন্দি বিনিময় চুক্তি তো করে রাখছে মানে শেখ হাসিনা। ব্যাপারটা হচ্ছে যে বর্ডার গার্ডসের তো এই ক্ষমতা নেই, এটা তো একটা অর্ডার উপর থেকে পুলিশ আসতে করবে হবে। বা ইয়ে করবে যে ওটা তো বর্ডার passport গার্ডস নাই। ধরে উনি যে শেখ হাসিনা এটা বর্ডার গার্ডস বুঝবে কিভাবে? তো এগুলো অবশ্যই আইনগতভাবে অনেক ব্যাখ্যা হবে। উনি বন্দি বিনিময় হতে পারেন, সমস্যাটা হচ্ছে ভারত তাকে বন্দি হিসাবে ট্রিট করছে না। বন্দি হিসাবে ট্রিট না করলে বন্দি বিনিময় কিভাবে হবে? আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, ভারত তাকে প্যাট্রিয়েট করবে না বন্দি বিনিময়ের আন্ডারে। ব্যাপারটি আশা হতে পারে উনি আসবেন, সারেন্ডার করবেন, অথবা একমাত্র উনি আসতে চাইলেই আসা হবে, যেটা বোঝা যায় যে ভারত এবং তাকে ভারতের এমনি দেবে না। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বলেছেন যে ভারত এটা জানে না বা এ বিষয়ে কনসার্ন না। তো উনি যদি আসতে চান ওনাকে জেলে যেতে হবে। এখন সেটার জন্য উনি প্রস্তুত কিনা, এবং ল অনুযায়ী কন্ডেম সেল, তো সবে আসলে সেটা সরকারের জন্য। এবং আওয়ামী লীগের তো সিংহভাগ নেতৃত্বই দেশের বাইরে। হ্যাঁ, মানে উনি একা এসে কি করবেন, আর বাকি যারা অসহায় নেতা কর্মী সমর্থকরা আছেন তারা ঝাঁপিয়ে পড়বেন, এটাও আমার মনে হয় কতখানি এটা বলা মুশকিল। বাট আমার কাছে মনে হয় একটা অংশ আসতে পারে। উনি এর আগে যখন জিয়াউর রহমানের আমলে আসছিলেন তখন কিন্তু এয়ারপোর্টে ম্যাসিভ কিন্তু সেটা কিন্তু সরকারের সমর্থন ছিল, সরকারের অ্যাটলিস্ট বাধা সহযোগিতা ছিল, বাধাগ্রস্ততা ছিল না। সম্পদ বুঝাই দিচ্ছে। হ্যাঁ, সম্পদ বুঝাই দিয়েছে। আর এর মধ্যে তো একটা আন্দোলন হলো জুলাইতে, এটার প্রেক্ষাপটে হবেন। তো আমি মনে করি না যে এটা একদমই লোক হবে না, ব্যাপারটা এমন না, আবার ব্যাপক লোক হবে এমনটা না।
বাট এটা ডিপেন্ডস করবে ফ্রম নাও জুলাই টু নভেম্বর দেশে কি কি ঘটে। এখন যে একটা ছাত্র আন্দোলন হচ্ছে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নাই। আমরা সড়ক পরিবহন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, খুব ইনোসেন্ট আন্দোলন, কিন্তু পরে দেখা গেল ওই আন্দোলনের নেতৃত্বই কিন্তু 24 সালের লিডারশিপ দিয়েছে। সো এই আন্দোলনগুলো হচ্ছে, আমি জানি না এটার পিছনে কে আছে না আছে। সরকারের ভুল যেটা হচ্ছে, এহসানুল হক মিলন সাহেবের মতো এত প্রজ্ঞাবান মন্ত্রী, যিনি নকল বিরোধী আন্দোলন করে বাংলাদেশে ম্যাসিভ পপুলার ছিলেন, আওয়ামী লীগের আমলে ওনাকে থালা বাসন চুরির মামলা দিয়েছে, মানে খুব নিষ্ঠুরভাবে আওয়ামী লীগ তার সাথে হ্যান্ডেল করেছে। তিনি অসাধারণ ব্যক্তিত্ব, কিন্তু তিনি ওই ফার্মের মুরগি শব্দটা বলা, আর একটা বৃষ্টির দিনে পরীক্ষা বন্ধ করলে কি হতো আসলে, এটা তো আমরা নিজেরাই দেখেছি কি পরিমাণ বৃষ্টি হয়েছে অ্যাট এ টাইম। তো ওই ক্ষেত্রে আমি মনে করি উনি ইল অ্যাডভাইসড, এবং ওই ক্ষেত্রে গভর্নমেন্ট তার নৈপুণ্য দেখাতে পারছে না। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে জনগণকে সাথে রাখা, এই ক্ষেত্রে সরকারের ঘাটতি দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে শামীম পাটোয়ারি যেটা বললেন বার কাউন্সিল নির্বাচন, উনি সুপ্রিম কোর্টটা উল্লেখ করেননি। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আমি সেই নির্বাচনটা খুব একটা আমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক এবং অ্যাজ এ লয়ার হিসেবে এই দুটো জিনিসই আমার পছন্দ না। আমার কথা হচ্ছে যারা নির্বাচনে বিরোধী সরকারে চলে গেছে বলছে সেই বিজয়টা ছিনায় নেওয়া হয়েছে জামাত আর এনসিপির, তারা সামান্য বার কাউন্সিলের মতো জায়গায় নির্বাচন করতে এবং সুপ্রিম কোর্টে সাধারণ আইনজীবীর ব্যানারে আওয়ামী লীগ সমর্থিতই ধরে নেন। খোলামেলায় আমি বলি যে আওয়ামী লীগ সমর্থিত যাদের পোস্ট নাই, পদবি নাই, পজিশন নাই, বুঝি যে মানসিকভাবে উনি আওয়ামী লীগ, এই টাইপের লোকগুলোকে ভোট করতে দিতে যারা বাধাগ্রস্ত করেছে, তাহলে তাদের আত্মা, অন্তর এবং গণতন্ত্রের প্রতি তারা কতটা রেসপেক্ট আছে এখানে আপনি বুঝতে হবে। আমি এখানে আসতেছি, তাহলে আওয়ামী লীগ নির্বাচন না করলে লাভবানটা কে হয়? লাভবান জামাত ইসলাম হয় না লাভবান এনসিপি হয়? লাভবান জামাতে ইসলাম এবং এনসিপি হয়। স্বাভাবিক কারণেই নির্বাচনের মাঠে এরা বিএনপির ঘাড়ের উপর দিয়ে বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্টে নির্বাচন করার ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এবং কিছু মুখরোচক যে স্লোগানগুলি, যেগুলোর সাথে স্লোগান ছাড়া বাস্তবতার সাথে রেসপেক্ট আছে, সমর্থন আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আন্দোলনের প্রতি যে সমর্থন সেটা আছে, কিন্তু আন্দোলনের নিজের প্রাপ্তির জায়গায় এসে শুধু আন্দোলনটা ইস্যু হিসেবে দাঁড় করিয়ে ওই প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণভাবে নেওয়াটা সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিল, এটা কিন্তু শোভনীয় আচরণ না। আমার কথা হচ্ছে হ্যাডম থাকলে নড়ো না, 10টা ক্যান্ডিডেট হোক, অসুবিধাটা কি? আওয়ামী লীগের লোকদেরকে যোগদান করাতে পারছো, আওয়ামী লীগের লোকজনদেরকে বাড়ি যেয়ে নাস্তা খেতে পারছো, ইন্ডিয়াতে পার করেছে এরকম তথ্য আছে অনেকের, ইয়েতে খুলনার সীমান্তের। তো সেই সমস্ত তথ্য থাকার পর তখন তোমাদের খারাপ লাগেনি। আর এখন হচ্ছে আমার অনেক ডিস্ট্রিক্টের এসপিরা রীতিমতো তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রীতিমতো আওয়ামী লীগের যারা পৌরসভার মেয়র এবং যারা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা প্রশাসনের ডিসিএসপিদের মাধ্যমেই কিন্তু জামাত ইসলামে তারা পরোক্ষভাবে সমর্থন উপস্থাপন করছে, যেটা ধরা হবে না তাইলে, এবং তারা ভোটও ব্যাপকভাবেই তারা জামাত ইসলামকে দিছে। আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, এই সমস্ত সিটগুলোতে এগুলো এভিডেন্স, এগুলো ডকুমেন্টস, ভোটের পরিসংখ্যান দেখলেই বিগত দিনের সাথে বর্তমানের আপনি বুঝে উঠতে পারবেন। তাহলে আমার কথা হচ্ছে যে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছিল, বিএনপি ষড়যন্ত্র করে বিজয় ছিনাই নিয়েছে তারা বলতেছে। তাহলে বার কাউন্সিলের রেজাল্ট, সুপ্রিম কোর্টের রেজাল্ট, ত্রিমুখী কন্টেস্ট হলে সমস্যাটা কী ছিল? একটা ধার দেনা করে হাত পেতে বার কাউন্সিলের প্রতিনিধিটা কেন হতে হবে? একজন এমপি ক্যান্ডিডেট দাঁড়াইছে, সেও হাত পেতে নিছে। বড় বড় লেকচার আর একজন এমপি দাঁড়াইছিল, হাঁটছে দুজনই, সেও হাত পেতে হচ্ছে বার কাউন্সিলরটা নিছে। তো এগুলো তো ব্যক্তিত্ব, লজ্জা শরমের ব্যাপার। দেখেন, আমি বার কাউন্সিলে ভোট করছিলাম আমার জীবনে একবার, বাসেত মজুমদারের সাথে আমার কন্টেস্ট হয়েছে। আমার দলের ইন্টারনাল গ্রুপিংয়ের কারণে ঢাকা বারে আমি 1500 ভোট পাই নাই। তো ঢাকা বারে 1500 ভোট না পাওয়ার পরেও আমি অষ্টম ছিলাম, এবং অনেক মফস্বলের বারে আমি ফার্স্ট হয়েছি, এবং আমার আর বাসেত মজুমদারের সাথে কন্টেস্ট হয়েছে। উনি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি ফার্স্ট, উনি, এরকম হয়েছে, একই রকম ভোট পাইছে, এরকম হয়েছে। তো সেইখানে দেখেন সমরেজা সাহেব, উনি লোভ সামাল দিতে পারলেন না। মন্ত্রী হলে কিন্তু বার কাউন্সিলে পোস্টটা রাখা যায় না, কিন্তু আমি হয়ে যাব তার পরেরটা উনি পদত্যাগ করলে। এই কারণে আমাদেরই দলের একটা অংশ দেখেন তাকে পদত্যাগ না করার ক্ষেত্রে ইন্টারেস্ট জোগাইছে যে পাপিয়া ওখানে চলে যাবে। হ্যাঁ, তো এখন
আমার বক্তব্যটা হচ্ছে যার যোগ্যতা আছে অ্যাডহক কমিটি আর কতদিন? রাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে, বার কাউন্সিলে কেন অ্যাডহক কমিটি থাকবে? সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্বাচন হয়ে গেছে, অতএব বার কাউন্সিলে কেন অ্যাডহক কমিটি থাকবে? টোটাল পূর্ণাঙ্গ নির্বাচন দিয়ে দেখ, বিএনপির মতো প্যানেল দেখ, জামাতের মতো দেখ, এনসিপির মতো দেখ, দিয়ে সারা বাংলাদেশের আইনজীবী যাদেরকে হচ্ছে রায় দিবে তারাই গ্রহণ করবে। এটাই বাস্তবতা। তো এইখানে ব্যতিক্রম ঘটেছে। আবার জামাতের পকেটে চলে যাবে বিএনপি, যে কথাটা শামীম পাটোয়ারি বললেন, দেখেন কারোর পকেটেও ঢুকি না, দলও ভাঙি না। বিএনপি হচ্ছে এরকম একটা সংগঠন। আওয়ামী লীগের অত্যাচারের সম্মুখীন হয়নি এমন কোনো ব্যক্তি কিন্তু বিএনপি করা নাই। তারপরেও কিন্তু আমরা দল ভাঙেনি। কিন্তু এখানে জিয়াউর রহমান একজন ফ্রিডম ফাইটার, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান একজন সমরাঙ্গনের যোদ্ধা, জিয়াউর রহমান একজন স্বাধীনতার ঘোষক। এই আইডেন্টিটির কারণে আমি পাপিয়া কিশোরী মন আমাকে উদ্দীপ্ত করে এই দলে নিয়ে আসছে। আমি জামাতের পকেটে ঢোকা বিএনপি তো আমি দেখতে চাবো না, জামাতের পেটের ভিতর ঢোকা বিএনপি হবে এটা তো আমি প্রত্যাশা করব না। এই জন্য বিএনপিকে খুব কঠিনভাবে চিন্তা করতে হবে যে সারা বাংলাদেশের জামাতের সাথে বিএনপির কন্টেস্ট হয় না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এমন একটা জায়গা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, এবং সারা বাংলাদেশের জামাত নেতৃত্বই দেয় চাঁপাইনবাবগঞ্জের প্রোডাক্ট, শিবির প্রোডাক্ট তারাই দেয়। এবং এই পার্লামেন্টের এমপি ক্যান্ডিডেট দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশি। এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা কমসে কম ডজন হত্যা মামলার আসামি ছিল। তারা কেউ যদি ডাক্তার তো মেডিকেলে হত্যা মামলার আসামি। এই হচ্ছে জামাতের প্রেক্ষাপট, যেটা ছাত্র জীবন থেকে উপলব্ধি করে আসছি, সাফার করে আসছি, কষ্ট পেয়ে আসছি, লাশ বাড়িতে পৌঁছায় দিয়ে আসছি, 15 বছর আন্দোলন করছি, জামাতের থেতা খাচ্ছি এলাকাতে। জামাত আওয়ামী লীগ দুটার থেতা খাচ্ছি, জামাতের পেটে ঢোকার জন্য না। বিএনপি জিয়াউর রহমানের রাজনীতির সঠিক যে স্বকীয়তা, জামাতের পেটে ঢোকান না। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে তখন বৈষম্য দূর করার জন্য জিয়াউর রহমান মেধাবী ব্যক্তিদেরকে নিয়ে বিএনপির পার্লামেন্টের শাহ আজিজ যখন সাধারণ ক্ষমা করে দিচ্ছে শেখ মুজিবুর রহমান, তখন তাদেরকে নিয়ে এসছে তার দলে। তাদের দলের থেকে যেই কিন্তু তাদের অনেকের শেষ বিদায় হয়েছে, অনেকে শামীম পাটোয়ারি দল পর্যন্ত গেছে, কাজী জাফর শাহ মোয়াজ্জেম এনারা আবার ব্যাক করছে, পরে বিএনপি শেষ ঠিকানাটা বেছে নিচ্ছে মওদুদ আহমেদরা সহ। কিন্তু এই জন্য বিএনপির এখানে মানে বিএনপিরও হিসাব আছে। এবং আপনারা যে কথাটা বললেন এটা বাস্তবতা অবাস্তবতা কিন্তু যাচাই বাছাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে এই নির্বাচনে লাভবান কারা হয়েছে? এই নির্বাচনে লাভবান জামাত ইসলাম হয়েছে। তাহলে জামাত ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দল হয়েছে, এবং তাদেরকে যেভাবে হোক ছলে বলে কৌশলে ইউনূস সরকার একটা ভোটের পার্সেন্টেজ দখল করায় দিয়ে গেছে, উদ্ধার করে দিয়ে গেছে, কাস্টিং করে তাদের পাতে কিন্তু দিয়ে গেছে। তাহলে তারা কি চাবে যে আপনি রাজনীতি করেন? তারা তো চাবে না। তারা কি চাবে যে আর অন্য কোনো রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আসুক? এই জন্য বিএনপির ঘাড়ে দোষ চাপা কোনো লাভ নাই। বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আপনারা যখন তখন যে কথা বলবেন সেটা না, আপনাদের প্রকৃত শত্রুকে সেটা চিহ্নিত করেন। যদিও 86 পার্লামেন্টে আপনারা একসাথেই ছিলেন, জামাত ইসলামকে সাথে নিয়ে থার্ড পার্টি ছিল সেদিন জামাত ইসলাম। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম আপনারা জামাত ইসলামের নামে স্বাধীনতা বিরোধী চক্রকে পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় আপনারাই নিয়ে গেছেন। এই দায় থেকে আপনারাও কিন্তু মুক্তি পাবেন না। কিন্তু বলার সময় বলেন যে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের এটা সেটা। আমাদের নির্বাচনী জোট ছিল, কিন্তু রাজনৈতিক দল কখনো আমরা একসাথে করিনি, এবং আন্দোলনগুলো কিন্তু যার মঞ্চে শেষই করছে। জামাত ইসলাম 15 বছরে কখনো বলেনি যে হাসিনাকে ভারতে পাঠাবে। জামাত ইসলাম 15 বছরে একবারও বলেনি যে তাদেরকে 1 মিনিটের ভিতর দেশান্তর করব। অথচ তারা বিএনপিকে বলছে যে 2 দিনের ভিতর দেশান্তর করে দিব, 3 দিনের ভিতর ক্ষমতাচ্যুত করব, 4 দিনের ভিতর লন্ডন পাঠিয়ে দিব। যেদিন থেকে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত একই স্লোগান জামাত ইসলাম দিচ্ছে। তাহলে জামাত ইসলাম বেসিক্যালি কি আওয়ামী লীগ বিরোধী, না জামাত ইসলাম বেসিক্যালি বিএনপি বিরোধী? এইটাও কিন্তু শামীম পাটোয়ারি অ্যানালাইসিস করার আপনাদের চিন্তা আছে। শুধু কথার পরনে কথা বলে দিলে আপনার হবে না, বাস্তবতাগুলো আপনি অ্যানালাইসিস করে দেখেন। আর বিএনপির ঘাড়ে চড়ে, বিএনপির মন্ত্রিত্ব ভোগ করে, বিএনপির কাছে অংশীদারের ধানের শীষ প্রতীক নিয়ে যে লম্পঝম্প হুমকি ধামকি দিচ্ছে, তো বিএনপির দায় আছে। তাহলে বিএনপির দায় নাই, জামাতের দায় আছে। জামাত অকৃতজ্ঞ, জামাত অকৃতজ্ঞ। না, আমি বলছি জামাতের এই উত্থানের পেছনে বিএনপির তাহলে তো কিছুটা। বিএনপি দায় বেদায় নাই। 10টা সিট দিয়ে বিএনপি রেখে দিচ্ছে, 12টা সিট দিয়ে বিএনপি রেখে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এমন একটা ঘটনা ঘটালো,
যে 15 বছর তাদেরকে গুপ্ত সুপ্ত রেখে তাদের মানে তাদের ঘাড়ের উপর দিয়ে প্রত্যেকটা সেক্টরে চাকরি বাকরি সমস্ত কিছু নিয়ে টিয়ে দেখা গেল যে জামাতকে ফ্যাক্টর আওয়ামী লীগ বানিয়ে দিয়ে চলে গেল। শেখ হাসিনার প্রসঙ্গ এখন আমার শেখ হাসিনার যেটা ব্যাপার, দেখেন আমি আওয়ামী লীগ করিনি, ইনশাল্লাহ জীবনে কোনদিন না করার সম্ভাবনাটাই বেশি। আর জামাত তো আমার 14 গোষ্ঠীকে করেও না, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কেউ করবে এটা আমি আশাও করি না। মৃত্যুর পরও যাতে না করে, যে জিহাদি একটা পরিবারই ছিল পাপিয়া, যে ধর্ম নিয়ে রাজনীতির সারা জীবন আমি বিরুদ্ধচারণ করছি। তবে আমার হিসাব মতে শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশে আসবে না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। এই অস্থিতিশীল বিশৃঙ্খল হিসেবে দুটো ট্রাম্প কার্ড, একটা জামাত ইসলাম ট্রাম্প কার্ড আর একটা আওয়ামী লীগের নিরীহ গো বেচারা, যারা 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িত ছিল না, যারা আওয়ামী লীগের ভোগ বিলাসের সাথে ছিল না, ভোগীও ছিল না, নির্ভেজাল অন্তর দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসে। এই সুযোগটা শেখ হাসিনা নিচ্ছে এবং তাদেরকে উত্তেজিত করছে, করে তাদেরকে নিরাপত্তাহীনতার ভিতরে ফেলে দিচ্ছে, নিজে একটা কঠিন নিরাপত্তার ভিতরে থেকে। এদেরকে যখন ফেলে দিয়ে চলে গেল শেখ হাসিনা, একবারও এই সারা বাংলাদেশের 68,000 গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ আওয়ামী লীগের একজনের চেহারাও শেখ হাসিনা, শেখ রেহানা আর ওই আপনার হচ্ছে মহাসচিব ওবায়দুল কাদের, নানক, এই যারা বড় বড় লম্পঝম্প বড় বড় বক্তৃতা দেয়, মানুষ ছাড়াই একরকম বক্তৃতা দেয়, মানুষের ভিতরে যা মানুষ ছাড়াও তা, এদের কণ্ঠের কোনো উত্থান পতন নাই ভাই। তাদের যাদের কথা একবার মনে পড়েনি, আজকে তাদেরকে এবং জামাতকে ব্যাপকভাবে তারা ইউজ করছে। ইউজটা কি? যে বিএনপি ধ্বংস করে দাও, তোমরাই তো ক্ষমতার বিরোধী দল থাকবো। ঠিক যেভাবে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের ট্র্যাপড করে জামাতের ঘাড়ের উপর দিয়ে গোটা বাংলাদেশে বিশৃঙ্খলা করায়, বোমা ককটেল ফুটায়, রাস্তাঘাট ব্যারিকেড করে গর্ভবতী মাকে সন্তান প্রসব বেদনার সময় হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি, এবং সেই দায় জামাত ইসলাম এখনো দায়মুক্ত হতে পারবে না। এরকম যে দায়ের ভিতরে আওয়ামী লীগ ফেলে দিছিল, আওয়ামী লীগ এখানেও ঠিক ডাবল স্ট্যান্ডার্ড। দলের তৃণমূলকে এইভাবে উত্তেজিত করছে আর জামাত ইসলামকে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ পরিচালিত করছে। এই পরশুদিনের 3 দিনের আন্দোলনে এটাই আমার কাছে স্পষ্ট। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি যেটা মানে কি সবচেয়ে বেশি জরুরি বলে এই মুহূর্তে বাংলাদেশে মনে হয়, সেটা কি একটু ঝুঁকির মধ্যে আছে বলে মনে হচ্ছে? একটু না, অনেক ঝুঁকির মধ্যে আছে। একটা হচ্ছে যে অবশ্যই আওয়ামী লীগের অনেক দায় আপনি আছে। আশঙ্কা করছিলেন যে অনেক কিছু ঘটতে পারে, আপনার এই আশঙ্কার কারণ কি এবং কি কি ধরনের ঘটনা ঘটতে পারে বলে আপনার আশঙ্কা? জাস্ট প্রেডিকশন মিলতেই হবে। এটা তো আসলে আমরা নির্দিষ্ট কোনো তথ্য নেই। একটা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগ 3টা ফার্সিক্যাল ভোট করেছে এবং অনেক অন্যায় করেছে, সেজন্য আওয়ামী লীগের অনেক দায় আছে। তাদের সাজাও হয়েছে, তাদের নামে অসংখ্য মামলা হয়েছে এবং তারা আসলে কনস্টেবল টাইম জেলও থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো ইউনূস সরকারের সময় একটা এক্সিকিউটিভ অর্ডারে, অন দ্য প্রিটেক্সট দেয়ার ইজ এ পেন্ডিং জুডিশিয়াল মামলা, তখন কোনো জুডিশিয়াল মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে নাই, তখন আইনটাও হয়নি মনে হয়, আইনটা হয়েছে মাত্র আর কি। আইনটাও কিন্তু করা হলো ভূতাপেক্ষিকভাবে, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে একটা আইন করা হলো যে অর্গানাইজেশন বাতিল করা যাবে, আগে এটা ছিল না। তো সেটা যখন করা হলো ভূতাপেক্ষিকভাবে এবং সেটার মাধ্যমেই রাজনীতির গতিপথ ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। এখন আওয়ামী লীগ ব্যান হলো, আওয়ামী লীগ লোকগুলো তো এদেশে রয়ে গেছে, সমর্থনও রয়ে গেছে, এবং খুব দুঃখজনক বাস্তবতা হলো আওয়ামী লীগের সমর্থকের একটা মানে প্রায় সকলেই শেখ হাসিনার প্রতি আনুগত্য আছে। এটা আমি মাঠে ঘাটে ঘুরে যেটা বুঝেছি, এটা বাস্তবতা, আমরা মানতে হবে। এত কিছু মানে শেখ খালেদা জিয়ার প্রতি বিএনপির আনুগত্য, তারেক জিয়ার প্রতি বিএনপির আনুগত্য, আর আওয়ামী লীগের লোকজন আনুগত্য শেখ হাসিনার প্রতি, সেটা যে কোনো কারণে হয়ে গেছে। এখন সেই আওয়ামী লীগ ব্যান্ড অবস্থায় আছে এক্সিকিউটিভ অর্ডারে। যে অর্ডিন্যান্সের মাধ্যমে ওই এক্সিকিউটিভ অর্ডারটা করা হয়েছিল, সেই অর্ডিন্যান্সটা সরকার র্যাটিফাই করেছে। বর্তমান সরকার যদি ওই অর্ডিন্যান্সটা র্যাটিফাই না করতো, সন্ত্রাসবিরোধী আইনের ওই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টটা, তাহলে বাই ল্যাপস ওই এক্সিকিউটিভ অর্ডারটাও অটোমেটিক বাতিল হয়ে যেত। দেন বাতিল হওয়ার পরে কী হবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে যে একটা দল পালিয়ে গিয়ে পতিত হয়ে আবার ক্ষমতা আসছে? শ্রীলঙ্কা ছাড়া। শ্রীলঙ্কা হয়েছে কেন? শ্রীলঙ্কায় পুলিশ গুলি করেনি। শ্রীলঙ্কায় একটা ইকোনমিক ফল্ট ছিল, ওরা মেনে নিয়েছে আমাদের ভুল হয়েছে, জনগণ তাদেরকে মেরেছে, আবার জনগণ তাদেরকে বসিয়েছে। সো আওয়ামী লীগ নিয়ার ফিউচারে ক্ষমতায় আসবে এটা অঙ্ক বলে না। যদি সেটাই হয়ে থাকে তাহলে বিএনপির সংখ্যাটা কোথায়? বিএনপির সমস্যাটা হচ্ছে বিএনপি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমি সবসময় বলি, জামাত 96 সালে 3টা আসন পেয়েছিল অনলি, বিএনপি আর জামাত যখন আলাদা ভোট করলো। তো এখন সামনের দিনে যদি আওয়ামী লীগ শুধু না, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি একসাথে করেছে। তো সেখানে যদি এখন আওয়ামী লীগ মাঠে যদি অবৈধ হিসাবে থাকে, নিষিদ্ধ হিসাবে থাকে,
তার ফিরে আসার আন্দোলনের একটা আদর্শিক যৌক্তিকতা তৈরি হবে, যেটা তার নেতাকর্মীকে উজ্জীবিত করবে। সেটা ফুয়েল আপ করলো যখন শেখ হাসিনা বললো আমি ফেরত আসবো, তারা তাদের নেত্রীকে সাহসী হিসাবে দেখতে পাচ্ছে। সেই আন্দোলনটা ছোটোখাটো হবে না। কেন হবে না? কারণ 24 সালের জুলাই আগস্টে বাংলাদেশে লিমিটেড কিছু আওয়ামী লীগের লোক ছাড়া বাকি সবাই শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল। ইট ওয়াজ এ হিউজ প্ল্যাটফর্ম দেশে বিদেশে এবং সকল পরাশক্তি। এখন যে যার ঘরে চলে গেছে, জামাতের লোক জামাতে চলে গেছে, এনসিপির লোক এনসিপিতে চলে গেছে, শিবিরে চলে গেছে, বিএনপিতে চলে গেছে। এখন একক শক্তি হিসাবে আওয়ামী লীগও খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি অ্যাট দ্য মোমেন্ট। তারা যখন জানান দেবে, সেই জানানটা আপনি কিভাবে ঠেকাবেন? একটা হচ্ছে আপনি এনসিপিকে বা জামাতকে বা বিএনপির কর্মীদের বলবেন ওদের পেটাও, এটা খুব নর্মাল। কি হবে? রক্ত ঝরবে। আরেকটা কি, পুলিশকে বলবেন পেটাও, বিজিবিকে বলবেন, সেনাবাহিনীও ইনভলভ হতে পারে। তারা কতটুকু ইনভলভ হবে? কারণ তারা তো আগের সরকারে ইনভলভ হয়ে এখন সাফার করছে। তো সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, পাওয়ার ভ্যাকুয়াম, কমান ভ্যাকুয়াম তৈরি হবে। তো ছোটোখাটো গৃহযুদ্ধ হতে পারে, এখন না হলেও সামনে হবে। এবং অনেক কিছু রান্না হচ্ছে, অনেক কিছু কুকিং হচ্ছে এখানে। এই কুকিংগুলো আমরা বুঝতে পারি না। যেমন এই যে আমি নিজেও বুঝি না, এখনও চিন্ময় দাশগুপ্ত মহাপ্রভু এখনও জেলে আছেন, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে না, জাতীয় পতাকাটাকে অবমাননা করেছেন। আমি জানি না ভিতরে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কিনা। এবং গাইবান্ধা একটা রাম মন্দির হবে। এখন হিন্দুরা রাম মন্দির করবে, মানে আমি জানি না শরিয়ায় কোরআনে কোথায় আছে হিন্দুদেরকে মন্দির করতে বাধা দেওয়া হবে। আমি তো এরকম কোনো প্রভিশন আমি অন্তত শুনিনি। আওরঙ্গজেব নিজেও মন্দির করেছিলেন, বারাণসীতে করেছিলেন। উনি একদিন ছিলেন, তো সব হিন্দু রাজপুত রানীরা এসে বললো যে আমরা পূজা দিতে পারছি না, উনি তাৎক্ষণিক মন্দির করে দিলেন, খুব আইকনিক মন্দির। এবং উনি 350টা মন্দিরে আওরঙ্গজেব গ্র্যান্ড দিতেন। তো সেখানে রাম মন্দির হওয়াটাকে বাধা দেওয়া হলো। শুধু তাই না, রাম মন্দিরকে যিনি ছিলেন তাকে অ্যারেস্টও করা হয়েছে মানি লন্ডারিংয়ের কারণে। তো এই জিনিসগুলো তো মনে হচ্ছে একটা ব্রডার কিছু রান্না হচ্ছে এবং সরকার সেই বৃহৎ কিচেনের মধ্যে ঢুকে পড়ছে। সরকারের লস কোথায়? সে যদি আওয়ামী লীগকে ডিজালাও করে তাহলে তাকে কঠোর হতে হবে, এই কঠোরতার দায় তার কাছে আসবে। পাশাপাশি তাকে আরও অনেক বেশি জামাতের উপর ডিপেন্ডেন্ট হতে হবে টোটালি। আর যদি আওয়ামী লীগ মাঠে থাকে, আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারছে না, মাঠে একটা ফ্যাক্টর হিসেবে থাকবে, তখন জামাতকে বিএনপির উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এটা ডাইনামিক্সটা একদম অঙ্কের মতো আমি যেটা মনে করি। এবং ইন দ্যাট কেস জামাতকে বিএনপির স্পেস দেওয়া দরকার আপনি মনে করেন? জামাতকে না, সে আওয়ামী না না, সেটা বুঝছে আওয়ামী লীগের স্পেস দিয়ে যখন জামাত বিএনপির উপরে ডিপেন্ডেন্ট হবে, তখন বিএনপি জামাতের সঙ্গে তার সম্পর্কটা কি হবে? আমি তখন তো সেই আগে তো ছিল 91 থেকে 96 সম্পর্ক, মানে আপনি সেই সম্পর্ক হোক চান না? সেই সম্পর্কটা হতেই পারে। জামাত তো একটা রাজনৈতিক দল, তার তো সবার সাথেই সম্পর্ক ছিল, জাতীয় পার্টির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল, বাট বেশি সময় বিএনপির সাথে ছিল। বিএনপির সাথে থাকার মূল কারণ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগের কারণে। সেই সম্পর্ক থাকতেই পারে। এবং আমি মনে করি আওয়ামী লীগ মাঠে আসার সাথে সাথে জামাত বিএনপি এনসিপি এক হয়ে যাবে, টোটালি এক হয়ে যাবে। জাতীয় পার্টি চলে যাবে আওয়ামী লীগের দিকে। জাতীয় পার্টি অবশ্যই এখনো গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় পার্টি কি করবে। বিগত সংসদ নির্বাচনে আমরা কিন্তু বিএনপিকে একটা আমরা বলবো একটা প্রিভিলেজ দিয়েছিলাম বা একটা পলিটিক্যাল মোমেন্টও দিয়েছিলাম যে জাতীয় পার্টি ভোটে আছে, এটা একটা আওয়ামী লীগ না থাকলেও গিভেন দ্য সিনারিও একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে। কিন্তু আমাদের ভোটের রেজাল্টটা দেখে মনে হয়েছে এটা অনেক ক্ষেত্রে পূর্ব নির্ধারিত এবং বিএনপি এই নির্ধারণের অংশ না, এমনটা আমাদের মনে হয় না। স্পষ্ট বলতে গেলে আমরা থাকার কারণে জামাত এনসিপি বিএনপির সাথে বার্গেনিং করতে পারিনি। আমরা না থাকলে জামাত এনসিপি বলতো আমাদের আরও আসন লাগবে অথবা আমরা ভোট বয়কট করবো। একটা পরিকল্পনা ছিল যে একটা ইসলামিক বিপ্লবিক স্টেট ইউনূস স্যার সবাই মিলে আর 10 বছর 5 বছর থাকবে। জাতীয় পার্টি ভোটে যাওয়ার কারণে এই পরিকল্পনাটা সফল হয় নাই। বিএনপিকে পলিটিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এই কাজটা জাতীয় পার্টি করেছে। আবার জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল তখন কিন্তু বিএনপি বলেছে না, আমরা জাতীয় পার্টির ব্যান ওনারা চান না। সো ওই যে একটা বেয়াদবতন্ত্র মপতন্ত্র শিক্ষকরা ছাত্ররা সেই সময় করেছে ইউনূস স্যারের সময়, ওটা তো এখনও চলবে। তখন জেনারেশন জেড করেছে, এখন জেনারেশন আলফা করবে, নেতৃত্ব চেঞ্জ হয়ে যাবে। ওই নেতৃত্ব দিয়ে আর বাংলাদেশে কোনো আন্দোলন হবে না, সরকারের পায়ের নিচে এক সময় গরম হয়ে যাবে। সো মাত্র নির্বাচন শেষ হলো, 4 মাস হলো, 2/3 আসন। এখনই আমাদের আলোচনা করতে হচ্ছে স্থিতিশীলতা নিয়ে, যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা, এবং আশঙ্কা কেউ করছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির মতো যে ওই পায়ের তলার মাটি গরম হয়ে যাবে, যে ব্যাপক অস্থিরতার ভিতর থেকে এই সরকার আসছে, কি এই নির্বাচনটা হয়েছে।
এবং নির্বাচনটা হয়েছে দুটো সংগঠন বাদ দিয়ে বলবো, এরা নামে মাত্র অংশগ্রহণ করছে, এরা স্পেস এবং নির্বাচনটাকে এরা সেইভাবে কিন্তু নেয় নাই। এবং এরা যে পায়নি হয়তো শামীম পাটোয়ারি যেটা বলতেছে যে বিএনপি পারতো এটা করতে, শুধু বিএনপি পারতো করছে, কিন্তু শামীম পাটোয়ারি যে জামাত ইসলামের সাথে বিএনপির সাথে একবার কথা বলছে কি বলছে না জানি না, জামাত ইসলামের সাথে 10 বার ধরে বৈঠক করছে এবং তাদের খায় খাতি টক শো সংলাপ বিনিময় সবগুলো একবারে মানে পারলে জামাতের সাথে গায়ে গা ঘেঁষে যে আমি জামাতি হয়ে গেলে এরকম একটা ব্যাপার করেছে। এবং আমি তাকে এটিএন নিউজে একদিন টক শোতেও তাকে আমি বলছিলাম যে ভাই এত জামাতের সাথে ঘষাঘষিটার কারণ কি? তো বলে আপনারা তো স্পেস দিচ্ছেন না। আরে আমরা স্পেস না দিলে স্পেস হবে, কিন্তু জামাতের সাথে ঘষাঘষি করতে যাবেন কেন? ওই যে আপনারা করেছেন জামাতের সাথে ঘষাঘষি করতে স্পেস হবে না। ওই যে আগে করেছেন উনি বলছেন সবচেয়ে দীর্ঘ সবার সময় আগে তো করছে তারা 86 এ। জামাত এমন একটা সংগঠন, আওয়ামী লীগের সাথে ঘষাঘষি করেছে, জামাতের সাথে ঘষাঘষি করেছে, বিএনপির ঘাড়ের উপরে উঠে তারা নৃত্য পর্যন্ত করেছে। এখন বিএনপির স্ট্যান্ডটা ঠিকঠাক রাখতে হবে, যতই কাছের বন্ধু হোক, যতই আত্মীয় হোক, যতই স্বজন হোক, বেসিক্যালি বিএনপির রাজনীতি যারা ওন করে না, কিংবা বিএনপির রাজনীতির ওন করার নাম করে গুপ্ত অবস্থায় বেসিক্যালি জামাতের রাজনীতি ওন করছে, বিএনপির সাথে প্রতারণা করছে, ভিতরে ভিতরে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং ভিতরে ভিতরে বিএনপির ভিতরের ইন্টারনাল খবরগুলো জামাত পর্যন্ত পৌঁছাচ্ছে। এদেরকে চিহ্নিত করে এখনই এটি নির্মূল করা দরকার। কারণ সবসময় আপনি একটা জিনিস দেখবেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি আমার জীবনে দেখেছি যে আপনি 10টা, এই যেমন ছাত্রদের কথা আপনি চিন্তা করেন, যে কেউ বলছে যে আমি লেখাপড়া না করে পাশ করতে চাই, অটো পাস কেন দিবেন না, কেন এত কঠিন পরীক্ষা হবে, কেমন কোশ্চেন করার উত্তর দিতে পারি না, এই যে বিভিন্ন রকম কথাবার্তা। এখন যারা ছাত্র তারা কিন্তু এই কথাগুলি বলেনি, আমাদেরই ছেলে মেয়েরা, সবাই আমাদের ছেলে মেয়ে, কিন্তু যারা লেখাপড়া একটু কম মনোযোগ কিংবা টোটালি মনোযোগ নাই, টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের ভিতর থেকে কথাগুলো বলা হচ্ছে। এখন আমাদের বাংলাদেশের অস্থিরতা কাটবে না, কারণ আপনি যত কথাই বলেন আওয়ামী লীগ বাংলাদেশের ভোটের আনুপাতিক হারে একটা সংগঠন, বড় সংগঠন, তাদের অপকর্মের কারণে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো লোক তারা যে অপকর্ম করেছে 15টা বছর উপলব্ধি করে না। এখন একটা বিষয় অনেকে মনে করেন যে যারা অপরাধ করেছে ব্যক্তি হিসেবে তাদের প্রত্যেককে আপনি সর্বোচ্চ কঠোর শাস্তি দেন, কিন্তু একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করা, কারণ এবং পৃথিবীর কোনো দেশই আসলে এই নিষিদ্ধের ব্যান করার ফল ভালো হয় না, এবং এটা আপনার দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে প্রশ্ন উঠতে শুরু করবে নানা সময়। হ্যাঁ, কিন্তু আপনি বেগম খালেদা জিয়াকে যেভাবে উনি একবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গেলেন, উনি জেল নিয়ে উনি জেলখানাতে গেলেন এবং তার সংগঠনের প্রত্যেককে শান্ত থাকার জন্য তার আগে মিটিং করে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের লোকজনকে বলে উনি গেছেন কিন্তু যে আমাকে জেল দিতে আমি জানি, আমি জেলে থাকবো, কিন্তু তোমরা কোনো বিশৃঙ্খলার ভিতর যাবা না। আমরা ওনাকে ভালোবাসি, ওনার নেতৃত্ব কিন্তু যা বলছে আমরা মেনে নিছি, কিন্তু হাসিনা একটা উগ্র উশৃঙ্খল মহিলা। এ প্রকাশ্য দিবালোকে মানুষকে যে খুন করে, মানুষের জবাইয়ের রক্ত যে দেখতে পছন্দ করে এবং মানুষকে যত অত্যাচার নির্যাতনে রাখা যায়, রাখতে যার মানসিক শান্তি লাভ করে, এই ব্যক্তিকে আপনি নিষিদ্ধ করে ছাড়া এর বিচারও আপনি করতে পারবেন না। বাংলাদেশে আসলেও বাংলাদেশে একটা গৃহযুদ্ধে রূপান্তরিত হবে, এটাকে আপনাকে মানতেই হবে, কারণ যার যার সংগঠন তার তৃণমূলে কিন্তু অবস্থান থাকে। এখন না আসাই ভালো, না আনাই ভালো। আনা আর আসাটা বড় কথা না, আপনি আনতে চাইলেও হাসিনা আসবে না, আর আপনি নিতে চাইলেও ইন্ডিয়া দিবে না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ শেখ মুজিব হত্যার পরও কিন্তু ইন্ডিয়াতেই তারা ছিল এবং ইন্ডিয়া থেকে তারা সকল প্রস্তুতি নিয়ে এখানে আসছে বাংলাদেশে। আসার 17 দিনের মাথায় কিন্তু জিয়া রহমান মারা গেছে, ঠিক আছে, জিয়া রহমানকে জীবন দিতে হয়েছে কিন্তু। তো এই জন্য এটা আপনার চাওয়া আমার চাওয়ার উপর ডিপেন্ড করবে না। আর উনার উশৃঙ্খল আচরণ, উদ্ধত আচরণ, উনি জীবিত থাকা অবস্থায় পৃথিবীর যে প্রান্তেই থাকুক উনি ওইভাবে উশৃঙ্খলতা করবেনই। উনাকে ট্যাকেল স্বয়ং খোদা ছাড়া কেউ দিতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। জি, আমরা একটু আর রাম মন্দিরের ব্যাপারে আমি একটু কথা বলি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়রা সরস্বতী পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে, লক্ষ্মী পূজা করে, কিন্তু রাম মন্দির সংক্রান্ত পূজা মণ্ডপ কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা অভ্যস্ত না, আমরা দেখিও নি। আমি ছোটোবেলা থেকে, আমি যেহেতু নাটোরে বাড়ি, অধিকাংশ বুনিয়াদি হিন্দু সম্প্রদায় ওখানে থাকে এবং ছোটোবেলা থেকে আমি তাদের সাথে চলে ফিরে অভ্যস্ত। কিন্তু এখন এটা রাম মন্দির করাটাও কিন্তু একটা ভারতীয় কনস্পিরেসি বলে আমার মনে হয়। এখন এই কনস্পিরেসিটা যখন বুঝবো আমি কনস্পিরেসি, তখন সরকার কি যথাযথ ভূমিকা নেবে না?
নেওয়া উচিত না অনুচিত বলেন? না মানে এটা কনস্পিরেসি ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন এবং আমরা হিন্দু পাইনি আর কি। সম্প্রদায়ের কোনো লোক এতে ক্ষোভ আক্ষেপ নাই কিন্তু। মানে সরকার থেকে আমরা এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন পাইনি, বাট ফাইনাল আপনি যেটা বললেন আর জি কি, ফাইনালি যেটা আমার দেখুন, নেপালে কিন্তু জেনজির পরবর্তী যে সরকার বালেন্দ্র ব্যর্থ হয়েছে, এবং বিজয় তালাপতি এখন কেমন করে আমরা দেখতে চাচ্ছি তামিলনাড়ুতে। বাংলাদেশে জনাব তারেক জিয়া চেষ্টা করছেন ডেফিনেটলি দেশের জন্য এবং পরিশ্রম করছেন উইথ হিজ ওয়েস্টার্ন আইডিয়া এভরিথিং। অর্থনীতিতে খুবই উইক, পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে অর্থনীতি ভেঙে যাবে। অর্থনীতি ভেঙে গেলে দেশে ছোটোখাটো দুর্ভিক্ষ হবে, মানুষের ক্রাইম বাড়বে। এদেশে যদি 50 লক্ষ লোক বেকার হয়, এই 50 লক্ষ লোক কি করবে? এর মধ্যে 25 লক্ষ লোক ক্রাইম করবে, এবং এটা আপনি ঠেকাতে পারবেন না। সেটার জন্য স্ট্যাবিলিটি, অর্থনৈতিক চাকা ইজ এ মানে সিনে qua non, পূর্ব শর্ত। তো সেটা অবশ্যই বিএনপি, দেখুন অবশ্যই আওয়ামী লীগের অনেক দোষ আছে, শেখ হাসিনার বহুত দোষ, কিন্তু বিগত নির্বাচনের সময় আওয়ামী লীগ কিন্তু একটা শব্দ উচ্চারণ করেনি 26 সালের নির্বাচনে, তফসিল পিরিয়ডে কোনো মিছিল করেনি। অর্থাৎ তাদেরও একটা এক্সপেকটেশন ছিল যে ভোটটা হয়ে যাক, ইউনূস গভর্নমেন্ট চলে যাক, হয়তোবা তারা একটা হোপ তারা একটা হয়েছিল, নির্বাচিত সরকার চাইছিল, চেয়েছিল, ঠিক আছে, এবং আপনার তাদের সাথে মনে একমত। হয়েছিল যে হয়তোবা তারেক জিয়া বা বিএনপি গভর্নমেন্ট আসলে তাদেরকে রিভাইভ করবে, এটা তাদের এক্সপেকটেশন ছিল। এবং এই শর্তে তাদেরকে আপনি যে কোনো শর্ত মানাতে পারতেন। এই উইপেনটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ছিল। এখন উইপেনটা চলে গেলে কিন্তু তখন আমি মনে করি পলিটিক্যাল একটা ট্রাম্প কার্ডও চলে যাবে। মাননীয় তো প্রধানমন্ত্রীকে নিয়ে শুধু আওয়ামী লীগকে মানানোটা চিন্তা করলে হবে না, না। সবাই বলে যাদের আর কি। লস, যে জামাতের লস, জামাত তখন থার্ড পার্টি, এনসিপি অস্তিত্বহীন, হ্যাঁ, এটাই এদেরকে হিসাব করে না। হিসাব। ওই জন্যে তারা, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে মানে এটা শেখ হাসিনার ফিরে না আসাটা অথবা আওয়ামী লীগের রিভাইভালটা, এটা বিএনপির স্বার্থে হচ্ছে না, নন রিভাইভালটা এটা অন্য কারো স্বার্থ রক্ষা হচ্ছে। বিএনপি এজ এ ইনক্লুসিভ দল, এবং বিএনপি সেটা করছে, হ্যাঁ বিএনপি সেটা করছে, বুঝে না বুঝে সেটা করছে। অন্যের স্বার্থে। অন্যের স্বার্থে বিএনপি আওয়ামী লীগকে রিভাইভ হতে দিচ্ছে না। ক্ষতিটা বিএনপির হচ্ছে, লায়াবিলিটি বিএনপির আসতেছে। কারণ একটা পলিটিক্যাল হোপ এই গভর্নমেন্টকে ঘিরে তৈরি হয়েছিল, ঐক্যমতের হোপ। আপনি ঐক্যমতের আকাঙ্ক্ষা সৃষ্টি করা কত কঠিন। শেখ হাসিনা এত চেষ্টা করছে, পারেনি, কিন্তু শেখ হাসিনা পারেনি বলেই তো ফেইল হলো। আর সে ঐক্যমতের জন্য রেডি ছিল, সে ঐক্যমতটা বিএনপি নিল না। এই যে নিল না, এর মানে কি? এর মানে তো একটা সময় ছোটোখাটো গৃহযুদ্ধ, আন্দোলন, এগুলো তো আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে মানে আওয়ামী লীগ অতীতে আন্দোলনে সিদ্ধ হতো, মাঝখানে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের এটাও করে ফেলা যেত। আমার মনে হয় সেটা তো আওয়ামী লীগ একসময় রাজি হতো। আর ক্ষমা, ফাঁসি দিয়ে দিয়েছেন তো, ফাঁসির রায় হয়ে গেছে, মানে রায়েই তো সব বলা আছে। তো জুডিশিয়াল প্রক্রিয়ায় তো সব হবে। পলিটিক্যালি ক্ষমা চাওয়া না চাওয়াটা খুব ইম্পর্টেন্ট না, যদিও আমি মনে করি ক্ষমা চাওয়া উচিত। এদেশের বিপুল অঙ্কের মানুষ আওয়ামী লীগ দ্বারা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের একটা ক্ষমা চাওয়া উচিত। সেটা যখন রায় হয়ে গেছে, তাকে আপনি রিভাইভ করছেন না, তাকে আপনি পেসেস দিচ্ছেন না, সেই বা কেন ক্ষমা চেয়ে নিজের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড দুর্বল করবে? সে একটা আগ্রাসী পলিটিক্সই আগাবে আস্তে আস্তে। না, কিন্তু আপনি কি মনে করেন যে তাকে স্পেস দেয়া হলে আওয়ামী লীগ ক্ষমা চাইতো, বা আওয়ামী লীগের আমার কাছে নেতৃবৃন্দ? মনে হয় আওয়ামী লীগের ইন্টারনাল রিফর্ম, পলিটিক্যালি ক্ষমা চাওয়া, এটা ছাড়া তারা রাজনীতি শুরু করতে পারবে না। হয়তো ভিজিবল হবে, কিন্তু রাজনীতিতে তারা গেইন করতে পারবে না। 96 সালে হানিফ সাহেব ক্ষমা চেয়েছিল না, সবার সামনে কিন্তু বলেছিল যে আমরা একসময় ক্ষমতা ছিলাম, তখন আমাদের অনেক দোষত্রুটি হয়েছে, আমাদের দোষত্রুটি ভুলে গিয়ে আমাদেরকে ভোট দেন। তো সেরকম একটা সুযোগ আওয়ামী লীগ পেলেও করবে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ করছে না, কারণ সে তার হাই স্পিডটা যতটুকু আছে এতটুকু ধরে রাখার চেষ্টা করছে। তো এই সব কিছুর মধ্যে যেটা ক্ষতি হবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষ, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে টোটালি। ছেলেপেলে বারবার রাস্তায় নামবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। ছেলেপেলে আন্দোলনের স্বাদ পেয়ে গেছে, মবের স্বাদ পেয়ে গেছে, ক্ষমতা দেখানোর স্বাদ পেয়ে গেছে। এই ডক্টর ইউনূস স্যার তো তাদেরকে নিয়ন্ত্রণ করেনি, তাদেরকে আরও ইউজ করেছে সেই সরকার। তো সেই যে ইউজ হয়ে গেছে, তারা বেনিফিটেড হয়েছে, এখান থেকে সরে আসবে কিভাবে? এই সরে আসার জন্য ঐক্যমত, পলিটিক্যাল অর্ডার ঠিক করতে হবে। হ্যাঁ, এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটা অগ্নিপিণ্ডের পাশে দাঁড়িয়ে আছেন। বসতে গেলে অগ্নিপিণ্ডের উপর বসতে হবে, দাঁড়িয়ে থাকতে গেলেও সেই আগুনের ঝালাসটা ওনার শরীরে রাখছে। আবার ওনার যে সীমাবদ্ধতা, ওই অগ্নিপিণ্ডের আশপাশ থেকে উনি বের হতে পারছেন না। আপনি তো ঘুমাতে পারেন ভাই, আমিও তো ঘুমাই। শামীম পাটোয়ারি সারাদিনে যা বলে হোক, রাত্রে ঘুমটা সে আলিশান স্টাইলে সুন্দর করে কিন্তু দেয়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘুম চোখে আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে যেই দলটি এত বছর জোটের অংশ হিসেবে বেনিফিশিয়ারি হলো,
আজকে তাদের হনুমানের মতো দাঁত খিচুড়ি আমাকে দেখতে হচ্ছে, আমাকে যখন তখন বলতে হচ্ছে যে আমার কাছে তীর আছে, এই বিষাক্ত তীর আমি মারবো তোমার বক্ষে বিদ্ধ হয়ে তুমি ওখানে নিহত হবা। দেখেন বিএনপি বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, বিএনপি তো আর আনেনি। প্রাকৃতিক দুর্যোগ সেপ্টেম্বর পর্যন্ত হবে, আসবে, থাকবে। জামাতের আমির সাহেব এমনভাবে গেলেন, মনে হলো বাংলাদেশে প্রথমে বিরোধী দল চিটাগাঙে একটা বন্যা দেখতে গেছে। 98 সালে চাঁপাইনবাবগঞ্জের একতলা সব বাড়ি ডুবে গেছিল ভাই। আমি ছাদের উপরে বাচ্চাটা নিয়েছিলাম, ছাদের উপরে একটা টং করে, সবাই তাই করছে। আর দোতলা বাড়ি যারা তারা নিচতলা থাকেনি, দোতলায় থাকছে। খালেদা জিয়া তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তো উনি 3 দিনের সফরে চাঁপাইনবাবগঞ্জে গেছেন এবং 3 দিন উনি থাকছেন। উনি এক একদিন 9টা করে 3 নং 27টা প্রোগ্রাম করছে এবং প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভা 15টা ওয়ার্ডে প্রোগ্রাম করছে এবং ত্রাণ বিতরণ পর্যন্ত উনি করছেন। কিন্তু এরকম স্ট্যান্ডবাজি করা জীবনে, আরে ভাই জীবনে নাইলে এই জিনিসটা আমি পাইনি, কিন্তু বদহজম করে ফেলবো, মানুষ বুঝে যাবে যে আমি আবেগলি, যেটা পাওয়ার না সেটা পেয়ে গেছি, ভাবভঙ্গিমাটি প্রকাশ করা কি ঠিক? তারপরে দেখেন আপনি এই ছাত্র আন্দোলনের আগের দিন রংপুরে মিটিং করছে, প্রত্যেকটা বক্তা একটা কথাই বলছে যে 1 সেকেন্ডে বিএনপিকে ফেলে দেবো, 1 সেকেন্ডে ওদের দেশ ছাড়া করে ছাড়বো। এবং পরের দিনকেই ধরেন এই ছাত্র আন্দোলন আমাদের বাচ্চারা করলো, আমাদের বাচ্চাদের পিছনে কারা আছে মাথাগুলো কিন্তু এখন বের হয়ে আসছে। জামাতে ইসলামের ওই যে শহীদ কি যেমন সেলিম নামে এক ভদ্রলোক মেয়রের ভোট করবেন, উনি তো ওপেন বলেছে, ওপেন সমর্থন, ছাত্রদের সমর্থন দেওয়া রাষ্ট্রীয় ইস্যুতে আর ছাত্রদের শিক্ষা কারিকুলাম নিয়ে সমর্থন দেওয়া, কোনটা যাবে কোনটা যাবে না অভিভাবক হিসেবে, এখানে কিন্তু চিন্তা, বিচার, বিশ্লেষণ, বুদ্ধিমত্তার ব্যাপার আছে কিন্তু ভাই। এখন স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে ইউজ করা যারা করলো, যারা করাচ্ছে, যারা করা শিখাচ্ছে, এই যে বাইরের জিনিসগুলো কিন্তু এখন বের হয়ে আসতেছে কারা কারা ছিল, কোথায় শিবিরের নেতা ছিল, কোথায় এনসিপির নেতা ছিল, কোথায় আওয়ামী লীগের কে ছিল, এবং ছবিতে আসছে যে তার আওয়ামী লীগের ছাত্রলীগের কোন ছেলে, তার বাবা আওয়ামী লীগের কোন দল করে, বিএনপি নেতা তার ছেলে শিবির করে আসছে, সব কিন্তু দেখেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু চলে আসছে। এখন আমার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। শেখ হাসিনার দেশান্তর হয়েছে নিজের স্বভাবের কারণে, প্রায়শ্চিত্ত করছে নিজের স্বভাবের কারণে। বাংলাদেশকে ভালোবাসলে, বাংলাদেশের মানুষকে ভালোবাসলে তার স্বভাব, আচরণ, খাসিলত, কথাবার্তা এগুলো পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে এই বাংলাদেশে উনি আগুন ধরায় দিয়ে আমি বাংলাদেশের শাসক ছিলাম, তুমি শাসক ছিলা না শোষক ছিলা, এটা যাতে আর প্রমাণ করতে উনাকে না হয়, সেরকম আদব কাদা শিষ্টাচার মানুষের আনা দরকার। আর বিএনপির ঘাড়ে শুধু একা দোষ চাপাই দিলে হবে না যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করতে দিচ্ছে না, এই দিচ্ছে না, সেই দিচ্ছে না। আপাতত একটা পরিস্থিতি যেটা করেছে শেখ হাসিনা ওয়াজেদ এখন পর্যন্ত করছে, এটা বাংলাদেশের মানুষের জন্য শুভ বুদ্ধির উদয়ের লক্ষণ না, তৃণমূলের আওয়ামী লীগের জন্য কিন্তু শুভকর কিছু না, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভালো কিছু না। অতএব এখান থেকে সবাইকেই বেরোয় আসতে হবে। রাজনীতিতে যদি স্থায়িত্ব করতে চাই, রাজনীতি যদি পার্মানেন্ট করতে চাই, জনগণের স্থায়ী বন্ধু যদি আমরা হতে চাই, তাহলে আমাদের শুভ বুদ্ধির উদয় সবার ভিতরে হতে হবে। যখন তখন বিএনপিকে দেশ ছাড়া করবো, অমুক ছাড়া করবো, আমি তো বর্ষাকালে দুবলা ঘাস না ভাই যে আপনি টানলেই আমি উঠে চলে আসবো, আমি তো রোহিঙ্গা না। বিএনপি তো বানের জলে ভেসে বাংলাদেশে আসেনি। এই বাংলাদেশে আমার জন্ম, এই বাংলাদেশে আমার মৃত্যু, এই বাংলাদেশই মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশ আমাদের ঠিকানা। এই ঠিকানা মুক্ত করতে যারা যাবে তারাই মাটিমুক্ত, ঠিকানা মুক্ত হয়ে যাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং অ্যাডভোকেট সৈয়দ আশরাফ শিবির পাপি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক টেবিলের দুই প্রান্ত থেকে আমার দুই অতিথি বলছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা আসলে খুব একটা স্বস্তিকর এবং সুখকর নয়, এবং যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি ঘটতে পারে, এবং এক ধরনের কঠিন সময় বাংলাদেশ পার করছে। রাজনীতিটা সবার জন্য সুযোগ থাকলে এবং কাউকে যার যে অধিকার সেই অধিকার অনুযায়ী এবং একটা নির্বাচিত সরকার তার যে কমিটমেন্ট সেই অনুযায়ী সে চললে
হয়তো কিছুটা সুফল এই সরকার বা কিছুটা স্বস্তিতে সময় পার করতে পারতো। তার জন্যে দুটোই ঝুঁকি, আওয়ামী লীগও তার জন্যে ঝুঁকি, জামাতও ঝুঁকি। যদিও আমার অতিথিদের একজন বলছেন যে আওয়ামী লীগ আসতে দরকার হলে বিএনপি এবং জামায়াত এক হয়ে যাবে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বরং আওয়ামী লীগ জামাত দুটো যদি আলাদা আলাদা রাজনীতি করে বা তারা তাদের মিত্রদের নিয়ে করেন, বিএনপি যদি আলাদা একটা অবস্থানে থাকে, বিএনপি তার থেকে অনেক বেশি সুবিধা বা মাইলেজ পেতে পারবে। এবং বাট মূল কথা হচ্ছে যে সিদ্ধান্তটা আসলে রাজনৈতিক সিদ্ধান্তটা জনগণের উপর ছেড়ে দেয় ভালো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।